এরপরে দেখো, তাহলে আমরা আর্গুমেন্ট দু রকমের দেখলাম, একটা হচ্ছে ডিডাকটিভ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। এগুলো কিছু টার্মিনোলজি আর্গুমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে ডিডাকটিভ আর ইন্ডাকটিভ। ডিডাকটিভ কি করছে? ডিডাকটিভ জেনারেল ফ্যাক্ট থেকে পার্টিকুলার ফ্যাক্ট এস্টাবলিশ করছে, বা জেনারেল ফ্যাক্ট থেকেই একটি পার্টিকুলার ফ্যাক্টকে কি করে থাকে, টেস্ট করে থাকে। অন দ্য আদার হ্যান্ড, ইন্ডাকটিভ আর্গুমেন্ট কি করছে? সাম সর্ট অফ পার্টিকুলার ফ্যাক্টস থেকে অবজারভেশন করে একটা নির্দিষ্ট প্যাটার্নের উপরে জেনারেলাইজেশন করে জেনারেল ফ্যাক্ট অ্যাজ এ কনক্লুশন হিসেবে এস্টাবলিশ করে। বলে এখানে অলওয়েজ কি হয়, প্রবাবিলিটি শব্দটা থাকে, ঠিক আছে, ট্রু হওয়ার প্রবাবিলিটি থাকে, বা এখানে যে কনক্লুশন ড্র করা হয় তার স্ট্রং বা উইক হওয়ার প্রবাবিলিটি থাকে। যত অবজারভেশন বা যত ফ্যাক্টস বা ডেটা বেশি থাকবে, তত এখানে যে কনক্লুশন আসবে সেটা স্ট্রং হবে, এবং যত কম ডেটা বা ফ্যাক্টস অবজারভেশন হবে সেটা উইক হবে। ক্লিয়ার? আর ডিডাকটিভ কি করছে? একটা সার্টেন স্ট্রাকচারের উপরে কাজ করছে, বা সার্টেন রুলস রয়েছে, এবং সার্টেন রুলস ফলো করে বা স্ট্রাকচার ফলো করে যদি তৈরি হয়, তখন সেটা কি হবে, ভ্যালিড বা ইনভ্যালিড হবে। সেই জন্য এখানে চারটে টার্ম আমরা দেখব। ডিডাকটিভ আর্গুমেন্টের সঙ্গে দুটো টার্ম, যেখানে ভ্যালিড বা ইনভ্যালিড শব্দ রয়েছে, আর ইন্ডাকটিভের ক্ষেত্রে স্ট্রং অ্যান্ড উইক এই শব্দটা যুক্ত থাকবে। ওকে, এরপরে ভ্যালিড যে আর্গুমেন্ট বা ডিডাকটিভ আর্গুমেন্ট, এটা সাউন্ড অথবা আনসাউন্ড হতে পারে। ওকে, সাউন্ড কখন হবে এবং আনসাউন্ড কখন হবে? ধরো বিভিন্ন রকমের আর্গুমেন্ট আছে, যে আর্গুমেন্টগুলো করা হচ্ছে এবং তার বাস্তবের সঙ্গে মিল থাকবে, প্লাস হচ্ছে স্ট্রাকচারালি অ্যান্ড রুলস ফলো করে তৈরি হয়েছে। তাহলে ডিডাকটিভ আর্গুমেন্ট তখনই ভ্যালিড হয় যখন রুলস বা স্ট্রাকচারের উপর বেস্ট করে তৈরি হয়। ঠিক আছে, তো সেটা দেখা গেল আমি বোঝার জন্য তোমাদেরকে বলছি, এবং পরপর এক্সাম্পলে আসবো, তখন আরো ভালো করে ক্লিয়ার হতে পারবে। ঠিক আছে, সাউন্ড কখন হবে? ভ্যালিড আর্গুমেন্ট সাউন্ড অথবা আনসাউন্ড হতে পারে। ঠিক আছে, ভ্যালিড আর্গুমেন্ট কি বলছি, সাউন্ড অথবা আনসাউন্ড হতে পারে। সাউন্ড কখন হবে? একটা নির্দিষ্ট আর্গুমেন্ট ধরে নাও তার যে স্ট্রাকচার বা রুলস রয়েছে, সেই রুলস বা স্ট্রাকচারের উপর বেস্ট করে তৈরি হলো, তখন তো সেটা ডেফিনেটলি ভ্যালিড হবে। বাট তার যদি রিয়েলিটির সঙ্গেও এক্সিস্ট করছে, রিয়েলিটিতে, ঠিক আছে, অল প্রিমিসেস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি ট্রু হয়, মানে বাস্তবের সঙ্গে বা রিয়েলিটিতেও ট্রু হয়, ট্রু তো হবে, ঠিক আছে, যদি সেটা রিয়েলিটিতেও ট্রু হয়, তাহলে সেই ক্ষেত্রে সাউন্ড হবে। ঠিক আছে, স্ট্রাকচারালি তো ভ্যালিড হলো, ঠিক আছে, বা রুলস ফলো করে তৈরি হলো, ভ্যালিড হবে তাহলে। বাট যদি সেটা রিয়েলিটিতেও এক্সিস্ট করে বিষয়টা, তখন সেটাকে সাউন্ড বলবে। আর যদি স্ট্রাকচারালি বা রুলস মেনটেন করে তৈরি হয়েছে, বাট রিয়েলিটিতে সেটা এক্সিস্ট করছে না বাস্তবে, তখন সেটাকে আনসাউন্ড বলা। ভ্যালিড যেহেতু রুলস মেনটেন করে হয়েছে, বাট সেটা আনসাউন্ড বিকজ রিয়েলিটি সেটা বলছে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এক্সাম্পলগুলো দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। আর ইনভ্যালিড মানে রুলস ব্রেক করে তৈরি হয়েছে, বা নেসেসারিলি প্রিমিসেসকে ফলো করছে না, আর সেইভাবে কনক্লুশন যদি ড্র করা হয়ে থাকে, তখন সেটাকে বলা হবে কি, ইনভ্যালিড। কনক্লুশন কনক্লুশন ইজ নট নেসেসারিলি ট্রু গিভেন দ্য প্রিমিসেস, যে প্রিমিসেসগুলো রয়েছে সেটা নেসেসারিলি ভ্যালিডলি ড্র করতে পারলো না তারা। ঠিক আছে, বাট প্রিমিসেস থেকে ড্র হলো না সঠিকভাবে। ঠিক আছে, তো তার মানে সেটা রুল ব্রেক করেছে, তার মানে রুল ব্রেক করলে অলওয়েজ ইনভ্যালিড হবে। আর ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট অলওয়েজ আনসাউন্ড হয়, মনে রাখবে। ঠিক আছে, এটা সবসময় কি হবে, আনসাউন্ড, এখানে কোনো সাউন্ডের বিষয়টা থাকবে, ইনভ্যালিড অলওয়েজ আনসাউন্ড হবে। ওকে, একই রকম ইন্ডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রেও যে দুটো শব্দ রয়েছে, স্ট্রং অ্যান্ড উইকের বিষয়টা, স্ট্রং তখন হয় যখন এভিডেন্স বেশি থাকবে, তখন তত বেশি গ্যারান্টি দেবে কনক্লুশনেরও সঠিক হবার। আর যত কম এভিডেন্স থাকবে, তত সেটা কি করবে, প্রবাবিলিটি কম থাকবে সঠিক হবার। ঠিক আছে, কনক্লুশন। তো এই ক্ষেত্রে স্ট্রং অ্যান্ড উইক বিষয়টা বুঝতে পেরেছো। তো ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে কি হয়, যেমন ডিডাকটিভে কি ছিল, সাউন্ড অ্যান্ড আনসাউন্ড বিষয়টা ছিল, ইন্ডাকটিভ কি করছে, কজেন্ট অ্যান্ড আনকজেন্ট বিষয়টা যুক্ত থাকবে। ঠিক আছে, একই রকম বিষয় যেমন আমরা দেখলাম ডিডাকটিভে, সেই বিষয়ে, বাট এখানে টার্মগুলো দুটো আলাদা রয়েছে, বাট বিষয় দুটো একই। ইন্ডাকটিভ রিজনিং যদি দেখা যায় সেটা রিয়েলিটিতে সঠিক, তখন মানে ট্রু প্রিমিসেস, অ্যাকচুয়ালি অল প্রিমিসেস ট্রু, দ্যাট মিনস এটা কি হবে, কজেন্ট। আনকজেন্ট তখনই হবে যখন অ্যাটলিস্ট একটা এমন স্টেটমেন্ট রয়েছে যার বাস্তবে কোনো মিল নেই বা ফলস, তখন সেটা হয়ে যাবে আনকজেন্ট। তো স্ট্রং যে ইন্ডাকটিভ আর্গুমেন্ট সেটা দুটোই হতে পারে, কজেন্ট, আনকজেন্ট। অল প্রিমিসেস ট্রু, দ্যাট মিনস ইট ইজ কজেন্ট,
আর্গুমেন্ট, ঠিক আছে। আর দেখা যাচ্ছে একটাও যদি তার মধ্যে ফলস থাকে দ্যাট মিনস আনপ্রেজেন্ট। আর উইক ইন্ডাকটিভ আর্গুমেন্ট অলওয়েজ আনপ্রেজেন্ট হয়। ওকে, এই যে ডায়াগ্রামটা রয়েছে সমস্ত টার্মিনোলজি যেগুলো আর্গুমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা স্লাইডে দেখতে পাচ্ছ। এরপর আরো এগুলোকে একবার ভালো করে আমরা এক্সপ্লেন করি ওয়ান বাই ওয়ান, তারপরে কিছু PYQ সলভ করবো, তাহলে ক্লাসটা শেষ হবে, ঠিক আছে। সাধারণত আরো 30 মিনিটসের মতো লাগবে। দেখো কি বলা হয়েছে, টু ডিটারমাইন ইফ এন আর্গুমেন্ট ইজ ভ্যালিড অর ইনভ্যালিড। একটা আর্গুমেন্ট ভ্যালিড বা ইনভ্যালিড কখন কিভাবে বলবে, দেখো এখানে দেখো একটা আর্গুমেন্ট রয়েছে, প্রিমিসেসে কি বলেছে, অল ডগস আর ক্যাটস। প্রিমিসেস 2 তে বলেছে অল ক্যাটস আর বার্ডস। এখানে কনক্লুশন দেওয়া হয়েছে অল ডগস আর বার্ডস। ওকে, ইট ইজ স্ট্রাকচারালি ভ্যালিড। যদি আমরা এটাকে ভ্যান ডায়াগ্রাম করে দেখি, ভ্যান ডায়াগ্রাম তো টপিক রয়েছে তোমাদের পড়বে পরে, বাট এখন বোঝার জন্য দেখো, অল ডগস একটা আমি দুটো এলিমেন্টস নিলাম, ঠিক আছে। দুটো এলিমেন্টস রয়েছে, দুটো এলিমেন্টসের জন্য দুটো সার্কেল হবে, আর এক একটা এলিমেন্টসকে এক একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, আর সেগুলোকে যখন ওভারলে করে তাদের ভ্যালিডিটি টেস্ট করা হয় তখন যে পুরো সেট অফ ডায়াগ্রামটা তৈরি হলো সেটাকে ভ্যান ডায়াগ্রাম বলা হয়। জন ভ্যান তৈরি করেছিল আর্গুমেন্টের ভ্যালিডিটি টেস্ট করার জন্য, ঠিক আছে, বা বিভিন্ন অবজেক্টকে এজ এ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্ট করার জন্য, তো তার নাম অনুসারে সেজন্য ভ্যান ডায়াগ্রাম বলা হয়, ঠিক আছে। ডগ একটা অবজেক্ট, তো সমস্ত এই ডগ যে অবজেক্ট এটা কেটের মধ্যে আসবে। ওকে, বোঝা গেছে, অল ডগস আর কেট, সমস্ত ডগ কি হলো, কেট বোঝা যাচ্ছে কারণ ভেতরে গেছে, ডগ হচ্ছে কেটের ভিতরে রয়েছে, সার্কেলের ভিতরে। প্রিমিসেস 2 তে বলা হচ্ছে অল কেট আর বার্ডস। এরপর কেটের যে ডায়াগ্রাম আছে এটাও তাহলে বার্ডস এর ভিতরে থাকবে, ঠিক আছে, বার্ডস এর ভিতরে থাকলো। এইভাবে ডায়াগ্রামগুলো তৈরি করা হয়, ঠিক আছে। এখানে তো দেখো সাম, নো, সাম নট, এই স্টেটমেন্টগুলো নেই, তাহলে এগুলো কিভাবে ড্র হয় এটা আমরা ভ্যান ডায়াগ্রাম যখন করবো তখনই দেখবো, ঠিক আছে। আর এখন যেটা রয়েছে সেটা দেখো, তাহলে এখান থেকে বলো যে কনক্লুশন করা হয়েছে, তাহলে দুটো আমরা প্রিমিসেসকে ড্র করেছি, আর এখান থেকে যে কনক্লুশন দেওয়া আছে অল ডগস আর বার্ডস, এটা আমরা টেস্ট করবো ঠিক আছে কিনা। ডগ এখানে রয়েছে আর বার্ডস হচ্ছে বাইরে রয়েছে, ঠিক আছে। তাহলে তার মানে কি বার্ডস এর ভিতরেই অ্যাকচুয়ালি ডগ সার্কেলটা রয়েছে, ডগের সার্কেলটা রয়েছে, তার মানে কি সেটার ভিতরে আছে, মানে কি এটাও ট্রু, ঠিক আছে, এটাও ট্রু, এটাও ট্রু, সব ট্রু হচ্ছে, ট্রু প্রিমিসেস ট্রু কনক্লুশন, তার মানে এটা কি ভ্যালিড স্ট্রাকচারালি বা রুলস অ্যাকর্ডিংলি তৈরি হয়েছে। ওকে, সেই জন্য ভ্যালিড। তো ভ্যালিডিটি এইভাবেই চেক করবে ভ্যান ডায়াগ্রামের থ্রু থেকে, আর যদি নেসেসারিলি প্রিমিসেসের উপরেই বেস করে কনক্লুশন তৈরি হয় যেমন আমরা এখানে দেখছি, তাহলে সেটা কি হবে, ভ্যালিড হবে। বাট এটা বলো বাস্তবে কি মিল রয়েছে, ডগ কখনো বার্ড হতে পারবে, বাস্তবে মিল নেই, এটা কি হবে, আনসাউন্ড, ভ্যালিড বাট আনসাউন্ড আর্গুমেন্ট, বোঝা গেছে। আর এটা যদি বাস্তবে মিল থাকতো তখন সেটা কি হবে, ভ্যালিড অ্যান্ড সাউন্ড আর্গুমেন্ট। ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো যুক্ত থাকে। দেখো আমি একটা সাউন্ড আর্গুমেন্টের এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, যেটা তোমরা প্রথমেই দেখেছো, তোমরা অল মেন আর মোটর, মিস্টার এক্স ইজ এ ম্যান, therefore মিস্টার এক্স ইজ মোটর। এটা দেখো বাস্তবের সঙ্গে মিল রয়েছে এবং স্ট্রাকচারালি ভ্যালিড। ওকে, তাহলে এটাকে বলবে ভ্যালিড প্লাস সাউন্ড আর্গুমেন্ট। ক্লিয়ার? ভ্যালিডিটি ইজ অ্যাবাউট দ্য ফর্ম অফ আর্গুমেন্ট, নট ট্রুথ অফ দ্য প্রিমিস, ঠিক আছে। তো ভ্যালিডিটি অ্যাকচুয়ালি বলতে কি বোঝায়, আর্গুমেন্টের ফর্মটাকে বোঝায়, যে ফর্ম বা রুলস রয়েছে আর্গুমেন্টের সেটা মেনটেন করে তৈরি হচ্ছে কিনা, নাকি ট্রুথনেসটাকে শুধু বোঝায়, ঠিক আছে। ট্রুথনেস বিষয়টা নয় কিন্তু ভ্যালিডিটি, ঠিক আছে, জাস্ট স্ট্রাকচার বিষয়টাকে বোঝায়। বাট একটা রুলসের মধ্যেই রয়েছে যে ট্রু প্রেমিসেস ট্রু কনক্লুশন হতে তবে গিয়ে ভ্যালিড হবে, কখনোই ভ্যালিড আর্গুমেন্ট এরকম হয় না ট্রু প্রেমিসেস ফলস কনক্লুশন, ঠিক আছে, এটা একটা রুলসের মধ্যে আছে। আবারও একটি আর্গুমেন্ট আছে দেখো, যেখানে প্রিমিসেস 1 বলা হয়েছে অল ডগস আর অ্যানিমালস, অল ডগস আর অ্যানিমালস, যেটা অ্যানিমালস হলো, ঠিক আছে। এরপর বলা হয়েছে অল ক্যাটস আর অ্যানিমালস, তাহলে অল ক্যাটস অ্যানিমালস, তাহলে অ্যানিমালসের ভিতরেই ক্যাট নামক আরেকটা অবজেক্ট থাকবে। ওকে, এইভাবে ড্র হলো। এখন যে কনক্লুশন ড্র করা হয়েছে বেসড অন টু প্রিমিসেস, কি বলা হচ্ছে, অল ক্যাট আর ডগ,
অল ক্যাট আর ডগ তুমি ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছ? ডেফিনেটলি দেখতে পাচ্ছ না। ওকে, কারণ এটা কি হলো ইনভ্যালিড আর্গুমেন্ট। ওকে, ইনভ্যালিড হলো। তো এইভাবে ভ্যান ডায়াগ্রামের থ্রু থেকে আমরা টেস্ট করতে পারবো একটা আর্গুমেন্টকে সেটা ভ্যালিড হচ্ছে কি হচ্ছে। যদি তুমি দেখো আর্গুমেন্টে পুরো কনক্লুশন যেটা দেওয়া আছে সেটা প্রিমিসেস থেকে ড্র হলো, তখন ডিডাক্টিভ আর্গুমেন্ট স্ট্রাকচার ফলো করেছে তার মানে, আর সেটা ভ্যালিড হবে। আর এখানে আমরা দেখছি ডগ আর ক্যাটের কোনো রিলেশনই নেই, যে ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, সেটা ইনভ্যালিড হবে, কারণ স্ট্রাকচার ফলো করলো না। ক্লিয়ার? এরপর আসছে সাউন্ডনেসের বিষয়টা। ঠিক আছে, তো অলরেডি তো আমি তোমাদের যে টার্মিনোলজিগুলো ছিল সেখানে বলে দিয়েছি অলরেডি। আরেকবার দেখো, soundness is the characteristics or attribute of deductive argument that denotes both the truth of its premises and logical strength. Premises গুলো ট্রুথনেস, ঠিক আছে, এবং তার উপর বেস্ট করে নেসেসারি ড্র হচ্ছে কিনা কনক্লুশন, বা লজিক্যাল স্ট্রেংথ কতটা রয়েছে প্রিমিসেস এন্ড কনক্লুশনের মধ্যে, এটাকে জাস্ট কি করে বা সাউন্ডনেসের থ্রু থেকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, কারণ দেখবে যে প্রিমিসেস গুলো রয়েছে সেগুলো যদি সমস্ত ট্রু হয় তখন সেটা হবে সাউন্ড। ঠিক আছে, আনসাউন্ড হবে যে প্রিমিসেস গুলো রয়েছে তার মধ্যে একটাও ফলস হয় তখন সেটা আনসাউন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রিমিসেসের ট্রুথনেস বিষয়টাকে বোঝায় সাউন্ড বলতে, আর লজিক্যালি কতটা স্ট্রেংথ মানে যে কনক্লুশন ড্র হচ্ছে সেটা কতটা স্ট্রেংথ হবে তাহলে বেসড অন প্রিমিসেস। তো সাউন্ডনেস হলে কি হয়, সাধারণত যদি প্রিমিসেস গুলো ট্রু হয় তাহলে সেটা ভ্যালিড হতে পারবে, আর সাউন্ডনেস বিষয়টাই বোঝায় যে প্রিমিসেস গুলো ট্রু বা ফলস এই বিষয়টাকে বোঝায়। ঠিক আছে, এটা অল ট্রু প্রিমিসেস যদি সাউন্ড হয় কারণ সেটা অল প্রিমিসেস ট্রু হবে, আনসাউন্ড হলে অ্যাটলিস্ট একটা প্রিমিসেস রয়েছে যেটা ফলস আর কি বোঝায়। ওকে, যেমন দেখো প্রিমিসেস 1 এ বলা হয়েছে অল ক্যাট আর ম্যামেলস, অল ম্যামেলস আর অ্যানিমেলস। কনক্লুশনে বলা হচ্ছে অল ক্যাটস আর অ্যানিমেলস। ওকে, তাহলে এখানে এটা যদি আমরা দেখি ভ্যালিড আছে নাকি ইনভ্যালিড আছে, ভ্যালিড থাকলে সাউন্ড নাকি আনসাউন্ড, আর যদি ইনভ্যালিড হয় অলওয়েজ আনসাউন্ড হবে তখন। ওকে, সাউন্ড আনসাউন্ড দুটো বিষয় বোঝাচ্ছে সাউন্ডনেস মানে। কি বলেছে, ক্যাট, ক্যাট নামক যে অবজেক্ট রয়েছে এই অবজেক্টটি ম্যামেল। ঠিক আছে, প্রিমিসেস 1 হয়ে গেল ট্রু, অল ম্যামেলস আর অ্যানিমেলস। ঠিক আছে, সমস্ত ম্যামেল কি অ্যানিমেল, সমস্ত ম্যামেলস হয়ে গেল অ্যানিমেলস। এরপর এর থেকে কনক্লুশন দেখো ঠিক আছে কি ঠিক নেই। তাহলে অল ক্যাট আর অ্যানিমেলস, তাহলে অল ক্যাট কি অ্যানিমেলস এর ভিতরে রয়েছে, তার মানে ভ্যালিড আর্গুমেন্ট। ভ্যালিড আর্গুমেন্ট প্লাস স্ট্রাকচারালের দিক থেকে ঠিক আছে, প্লাস তুমি বাস্তবের সঙ্গেও যদি দেখো দুটো ফ্যাক্টস ঠিক আছে। ঠিক আছে, প্রিমিসেস যা বলা হয়েছে সেগুলো ট্রু, অল প্রিমিসেস ট্রু, অল ক্যাটস ম্যামেল, ম্যামেল অ্যানিমেলসেরই একটা ভাগ, এবং যারা অ্যাকচুয়ালি কি করে যে বেবি থাকে তারা কি না ফিড করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই বিষয়টা যেটা, তো এটা হলো কি একদম রিয়েল ফ্যাক্ট, মানে নেচারের সঙ্গে কি মিল রয়েছে বা বাস্তবের সঙ্গে মিল রয়েছে। প্রিমিসেস টুতে যা বলা হয়েছে অল ম্যামেলস অ্যানিমেল, যত ম্যামেলস আছে সেগুলো অ্যানিমেলস নিশ্চয়, অন্য কিছু হবে না। ঠিক আছে, তাহলে দুটোই প্রিমিসেস ট্রু প্লাস স্ট্রাকচারালি ভ্যালিড। ওকে, আর এই দুটোর উপরে বেস্ট করে কনক্লুশন এসেছে, সেই জন্য ভ্যালিড আর্গুমেন্ট হলো, প্লাস যেহেতু দুটোই প্রিমিসেস কি আছে ন্যাচারালি ট্রু বলে সাউন্ড। ঠিক আছে, মানে দুটোই ট্রু আর বিষয়টা। ওকে, এরপর আরেকটি দেখো এখানে রয়েছে এক্সাম্পল, অল ডগ, অল ডগস আর ক্যাট, অল ডগস আর ক্যাট, এটা ক্যাট বলা হচ্ছে, অল ক্যাট আর বার্ডস, আর একটা সার্কেল হলো যেটা বার্ডস। এখন বলা হচ্ছে কনক্লুশনে অল ডগস আর বার্ড, অল ডগস আর বার্ড এটাও ভ্যালিড। কেন ভ্যালিড, স্ট্রাকচারালি সেটা ঠিক আছে। ঠিক আছে, কারণ বার্ডস এর ভেতরেই ডগ আছে, বাট সাউন্ড আনসাউন্ডের বিষয়টা যখন আসবে তখন সাউন্ড আমরা তখনই বলছি যখন বাস্তবের সঙ্গে মিল থাকছে, এটা স্ট্রাকচারালি বা রুলস মেনটেন করে তৈরি হয়েছে ডিডাক্টিভ আর্গুমেন্ট, বাট এর বাস্তবের সঙ্গে কিন্তু মিল নেই। ডগ আর ক্যাট কি এক নয়, বাট এটা স্ট্রাকচারালি এক হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রাকচার বা রুলস অ্যাকর্ডিংলি তৈরি হলো, ঠিক আছে, কনক্লুশন বা লজিক্যাল নেসেসিটির উপরেই বেস্ট করে তৈরি হয়েছে, দ্যাট মিনস কনক্লুশন লজিক্যালি নেসেসারিলি বেস্ট হয়েছে, নেসেসারিলি ড্র করা হয়েছে কি বেস্ট অন প্রিমিসেস। ঠিক আছে, তাহলে ভ্যালিড হলো, বাট এটা আনসাউন্ড, ভ্যালিড বাট আনসাউন্ড। ঠিক আছে, কেন আনসাউন্ড হচ্ছে, কারণ এটা ফলস, এটাও ফলস। ঠিক আছে, বাস্তবে কোনো মিল নেই, ডগ আর ক্যাট এক নয়, বাট এটা ট্রু, এটাও ট্রু। ঠিক আছে,
বাস্তবে মিল রয়েছে, এটা ভ্যালিড প্লাস সাউন্ড আর্গুমেন্ট। ঠিক আছে, তার মানে ভ্যালিড আর্গুমেন্ট সাউন্ড হতে পারে, আনসাউন্ড হতে পারে। সাউন্ড কখন হবে? যখন বাস্তবে মিল থাকবে। আনসাউন্ড হবে যখন বাস্তবে কোনো মিল থাকবে না, বাট সেটা স্ট্রাকচারালি বা রুলস অ্যাকর্ডিংলি ভ্যালিড। আশা করছি সাউন্ডনেস আর সাউন্ডনেসের বিষয়টা বুঝতে পেরেছো, সাউন্ড বা আনসাউন্ড। ঠিক আছে, এরপরে দেখো আমরা ইন্ডাকটিভ রিজনিং এর দুটো টার্ম স্ট্রং অ্যান্ড উইক বিষয়টা বুঝবো। ঠিক আছে, স্ট্রং অ্যান্ড উইক বিষয়টা তো বারবার বলেছি যে প্রিমিসেস গুলো রয়েছে, সেই প্রিমিসেস বা অ্যাকচুয়ালি ফ্যাক্টস বলবো আমরা, বা অবজারভেশন বা এভিডেন্স, যত নাম্বার অফ এভিডেন্স বা প্রিমিসেস এখানে বেশি থাকবে, ঠিক আছে, তত লজিক্যালি স্ট্রেংথ আমরা বলতে পারবো একটা ইন্ডাকটিভ আর্গুমেন্টে, বা এর পসিবিলিটিস বেশি বাড়বে আর কি। ঠিক আছে, এবং পসিবিলিটিস যত বেশি বাড়বে তত আমরা সেটাকে স্ট্রং ইন্ডাকটিভ আর্গুমেন্ট করবো, আর যত সেট অফ অবজারভেশন কম থাকবে তত সেটা উইক হবে ইন্ডাকটিভ আর্গুমেন্ট। তো যাই হোক না কেন, এখানে ইন্ডাকটিভ যে আর্গুমেন্ট এটাও স্ট্রং তখনই হবে, ঠিক আছে, যদি তার যে প্রেমিসেস বা তার যে ফ্যাক্টস বা তার যে অবজারভেশন, তার যে ডেটা, সেগুলো ট্রু হয়, এবং সেই ট্রু থেকে তাহলে ট্রু কনক্লুশন হতে হবে। ফলস যদি হয় তাহলে ফলস কনক্লুশন হতে হবে। ফলস প্রেমিসেস হলেও ট্রু কনক্লুশন যদি হয়, তো এই বিষয়গুলো আমার দেখার প্রয়োজন নেই, এই ক্ষেত্রে স্ট্রং হওয়ার চান্স থাকে। ঠিক আছে, বাট সব সময় মেনশন করতে হবে এটা, যে এই বিষয়টা যেন না আসে, ট্রু প্রিমিসেস এবং তার থেকে ফলস কনক্লুশন। কারণ ভ্যালিড বা স্ট্রং দুটোই একই বিষয় অ্যাকচুয়ালি, মোর অর লেস। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মেনটেন করতে হয় সবসময়, বা এটা মাথায় রাখতে হবে, ট্রু ফ্যাক্টস থেকে কখনো ফলস কনক্লুশন আসতে পারে। ঠিক আছে, সেই জন্য ট্রু প্রিমিসেস থেকে ফলস কনক্লুশন ড্র কখনো যেন না হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে সেটা সবসময় উইকেই থাকবে। বাকি আদার কেস যেগুলো উপরে মেনশন রয়েছে, ট্রু প্রিমিসেস, ট্রু কনক্লুশন, ফলস প্রিমিসেস, ফলস কনক্লুশন, ফলস প্রিমিসেস, ট্রু কনক্লুশন, এই ক্ষেত্রে মেবি স্ট্রং হতে পারে। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে ট্রু প্রিমিসেস, ফলস কনক্লুশন এই ক্ষেত্রে কখনোই স্ট্রং হবে না, অলওয়েজ সেটা উইক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে স্ট্রং এন্ড উইক দুটো বিষয় আছে। স্ট্রং ইন্ডাকটিভ আর্গুমেন্ট অলওয়েজ সেটা কজেন্সির সাথে যুক্ত থাকে, কজেন্সির সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, কজেন্সি বিষয়টা কি? স্ট্রং আর্গুমেন্ট, স্ট্রং আর্গুমেন্ট প্লাস ট্রু প্রিমিসেস বিষয়টা যদি একসাথে যুক্ত থাকে তখন সেটা কজেন্সি হবে। ঠিক আছে, বা কজেন্ট বিষয়টা থাকবে। ওকে, কজেন্সি হচ্ছে একটা অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স ইন্ডাকটিভ আর্গুমেন্টের দ্যাট ডিনোটস দ্য ট্রুথ অফ ইটস প্রিমিসেস। আর যদি ট্রুথ প্রিমিসেস হয়, আর প্রিমিসেস গুলো যদি ট্রু হয়, তার মানে এটাকে বা আর্গুমেন্টটাকে লজিক্যালি স্ট্রেংথ বলতে পারবে বা স্ট্রং বলতে পারবে। ঠিক আছে, কখন একটা আর্গুমেন্ট স্ট্রং হবে এবং সেটা কজেন্ট হবে? যেমন দেখো, আর্গুমেন্ট দেওয়া হচ্ছে কি, দ্য ওয়েদার রিপোর্ট সেজ দেয়ার ইজ 95% চান্স অফ রেন টুমরো। ঠিক আছে, গতকাল 95% চান্স আছে যে কি না বৃষ্টি হতে পারে। দ্য স্কাই ইজ অলরেডি ক্লাউডি, কারণ এখন থেকে দেখা যাচ্ছে ক্লাউডি স্কাই, হিউমিডিটি ইজ হাই অর ভেরি হাই। তো এগুলো আর্গুমেন্ট দেওয়া হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে কি প্রবাবলি টুমরো রেন হতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু 95% চান্স আছে, আমরা স্ট্রং বলতে পারবো, এবং মোরলেস বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বিষয়টা সঠিক হয়। ঠিক আছে, এবং বৃষ্টি হয়ে থাকে যদি হাই হিউমিডিটি থাকে, ক্লাউডি থাকে অলরেডি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা সেটাকে কজেন্ট বলবো, মানে বাস্তবে যদি সেটা মিল থাকে, ঠিক আছে, তখন সেটা স্ট্রং প্লাস ট্রু হবে, মিনস কজেন্ট। বাট সেম এক্সাম্পলকে যদি আমরা অন্যভাবে দেখি, ঠিক আছে, যে 95% রেন হওয়ার চান্স আছে, স্কাই ক্লাউডি আছে, হিউমিডিটি বেশি আছে, তাহলে প্রবাবিলিটি আছে কি রেন হওয়ার, বাট প্রবাবিলিটি শব্দটা এখানে থাকবে। কখনোই যে কনক্লুশন বলা হচ্ছে অ্যাসুরেন্স করা হচ্ছে না, বা গ্যারান্টি যখন দেওয়া হয় না, প্রবাবেল, ঠিক আছে, মেবি, এই শব্দগুলো থাকবে, তখন যে যতই বড় লাইন লেখা থাকুক না কেন, লাস্টে যদি এই শব্দগুলো যুক্ত থাকে, প্রবাবেল শব্দটা যদি আসে কোনোভাবে, যে কোনো ওয়ার্ড যদি ইন্ডিকেট করে প্রবাবিলিটি, কোনো রকমের গ্যারান্টি না দেয়, দ্যাট মিনস সবসময় বুঝতে পারবে এটা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। ঠিক আছে, ইন্ডাকটিভ আর্গুমেন্টে যে কনক্লুশন সেখানে সবসময় কি করে প্রবাবেল শব্দটা যুক্ত থাকবে, মানে গ্যারান্টি দিবে না কনক্লুশন যে ঠিক হবে আর কি। ঠিক আছে, এই ক্ষেত্রে 5% কি বলছে, 5% তো চান্স আছে নাও হতে পারে রেন। ঠিক আছে, এর উপর বেস্ট করে আমরা এটা কি বলতে পারি, ফলস বলতে পারি। স্ট্রং প্লাস হচ্ছে যদি ফলস প্রিমিসেস একটাও থাকে, ঠিক আছে, মানে একটা তো ফলস হবে, কারণ 5% চান্স আছে, এটা তো আমাকে ইনক্লুড করতে হবে। 5% হচ্ছে কি চান্স আছে নাও হতে পারে, দ্যাট মিনস একটা ফলস যদি হয়, তো সেটা কি হবে, স্ট্রং হলেও আনপ্রেজেন্ট হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা ডিডাক্টিভের ক্ষেত্রে দেখলাম, ভ্যালিড হচ্ছে প্লাস যদি সেটা রিয়েলিটির সঙ্গে মিল না থাকে। ঠিক আছে, যেমন এখানে 5% রিয়েলিটির সঙ্গে মিল নেই, তো সেই ক্ষেত্রে সেটা আনসাউন্ড হচ্ছে, এখানে আনপ্রেজেন্ট। আনসাউন্ড আনপ্রেজেন্ট বিষয়টা একই। ঠিক আছে, বাট আনপ্রেজেন্ট ইন্ডাকটিভের সঙ্গে যুক্ত থাকে, প্রবাবল বিষয়টাকে ইন্ডিকেট করে,
ঠিক আছে। আর ভ্যালিড বলছে সেটা আনসাউন্ড, কারণ সেটা স্ট্রাকচারালি বিষয়টাকে ইন্ডিকেট করছে। বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো এই অবধি যা যা ডিসকাস হলো। এরপর দেখো কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং যা যা শিখেছো সেগুলোকে অ্যান্সার দিয়ে তুমি তোমার নলেজকে অ্যাপ্লাই করো। ফার্স্ট কোয়েশ্চেন এসেছে এবং সবাই কমেন্ট করো এবং এর অ্যান্সার কি হচ্ছে বলো। ওকে, দেখো, আইডেন্টিফাই দ্য আর্গুমেন্ট which involves a loop from the known to unknown। তো known to unknown কোন আর্গুমেন্টে অ্যাকচুয়ালি প্রসেসটা হয়ে থাকে? ইন্ডাকটিভ। known to unknown, আর known যেহেতু সেই জন্য এটা হবে বটম, আর যেহেতু unknown সেই জন্য এটা বলবে টপ। বটম টু টপ অ্যাপ্রোচ। যেহেতু known facts সেই জন্য পার্টিকুলার কি স্পেসিফিকও বলা হয়, স্পেসিফিক টু জেনারেল। বোঝা যাচ্ছে? এতগুলো আমরা বলতে পারবো। একই রকম ডিডাকটিভের ক্ষেত্রে এগুলো সব উল্টোটা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো আর অ্যান্সার দাও। কি বলেছে? দ্য রিজনিং which would be helpful in seeking new knowledge of facts about the world। নিউ নলেজ যখনই বলবে, ঠিক আছে, কোন আর্গুমেন্ট নিউ নলেজ ফাইন্ডিং করে? ইন্ডাকটিভ। ওকে, নিউ, কারণ এখানে নোন টু আননোন ফ্যাক্টস এস্টাবলিশ করা হয়। তো নোন টু আননোন মানে এই আননোন মানেই তো নিউ, তোমার কাছে জানা ছিল না বলেই তো এটা নিউ। ঠিক আছে, সেই জন্য নিউ নলেজ অলওয়েজ ফাইন্ডিং হয় ইন্ডাকটিভে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে? The relation that exists between premises and conclusion is that of logical necessity. Is the case with which of the following arguments? কোন arguments এর ক্ষেত্রে premises আর conclusion এর মধ্যে logical necessity থাকে? এটা বারবার বলেছি, বারবার তোমরা শুনেছো, ডিডাকটিভে থাকে। ঠিক আছে, কারণ ডিডাকটিভে conclusion যেটা ড্র করা হয় স্ট্রিক্টলি বেসড অন কি? লজিক্যাল নেসেসিটির উপরে বেস করে উইদিন প্রিমিসেস। ঠিক আছে, মানে প্রিমিসেস থেকেই সাধারণত কনক্লুশন আসে, তার অতিরিক্ত বাইরে কিছু বলা হয় না, কারণ এটা অলরেডি থিওরি থেকে একটা ফ্যাক্টকে টেস্ট করা হয়, তাহলে সেটা তার ভেতরেই হবে, প্রিমিসেস থেকেই হবে। ওকে, এই বিষয়টা মনে রাখবে, এটা অ্যান্সার হবে ডিডাকটিভ। আর ইন্ডাকটিভ কি করে? কোনো ধরনের লজিক্যাল নেসেসিটি মেনটেন করে না। ঠিক আছে, যেটা বলা হয় প্রিমিসেসে তার অতিরিক্ত সবসময় বলা হয় কনক্লুশন, কারণ প্রিমিসেসে অলওয়েজ জেনারেল বা স্পেসিফিক পয়েন্টস বলা হয়। ঠিক আছে, অবজারভেশন ফ্যাক্টস এর উপরে হয়, আর সেখানে জেনারেল একটা কনক্লুশন ড্র হয়ে থাকে, এবং সেটা অতিরিক্ত বলা হলো। ওকে, স্পেসিফিক থেকে জেনারেলে যাওয়া হলো, তার মানে কি একটা ব্রড ফ্যাক্টস কে এস্টাবলিশ করা হলো, কনক্লুশন হলো, অলওয়েজ কি হয়? সেটা লজিক্যাল নেসেসিটি মেইনটেইন করে না, ইন্ডাকটিভ। ওকে, আর মেইনটেইন করে লজিক্যাল নেসেসিটি ডিডাকটিভ আর্গুমেন্ট। দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে? একটা আর্গুমেন্ট দেওয়া আছে, বলেছে এ পারসন উইদাউট এ গোল ইজ লাইক এ কম্পিউটার উইদাউট এ প্রোগ্রাম। ঠিক আছে, তো এটা সিমিলারিটি করছে কম্পিউটারের সঙ্গে মানুষকে, কারণ এটা হবে অ্যানালজিক্যাল আর্গুমেন্ট। হাইপোথেটিক্যাল কি করে চিনতে পারবে? সেখানে ইফ দেন দেখতে পাবে। ওকে, ডিসজাংটিভ চিনতে পারবে আইদার অর দেখে, আর ইন্ডাকটিভ ডিডাকটিভ এগুলো তো ভালো করেই চিনতে পারবে। চলো এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে? দ্য প্রোডাক্ট অফ এনি থ্রি কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ ডিভিজিবল বাই 6। তিনটে যদি আমরা সংখ্যাকে গুণ করি, পরপর সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বারকে, তাহলে গুণফল যা আসবে সবসময় 6 দিয়ে ভাগ যাবে। কোন টাইপের রিজনিং? ডিডাকটিভ রিজনিং, কারণ এটা এস্টাবলিশড থিওরি থেকে একটা চেক করছি জাস্ট। ওকে, যখন কোনো প্যাটার্ন দেখতে পাবে, প্যাটার্নের উপরে কাজ করবে, তখন সেটা ইন্ডাকটিভ হবে। আর অবডাকটিভ কখন হবে? যখন কোনো প্রেডিকশনের কথা বলবে। নেক্সট দেখো, ম্যাচ করতে হবে লিস্ট 1 আর লিস্ট 2। আর্গুমেন্ট এতে রয়েছে আর্গুমেন্ট লিস্ট 1 এর, তাহলে আর্গুমেন্টের কনসেপ্ট কি? এখানে কনসেপ্ট দেওয়া রয়েছে, এদিকে ডেফিনেশন দেওয়া রয়েছে। তো আর্গুমেন্ট কাকে বলছি আমরা? এ সেট অফ স্টেটমেন্ট ইন হুইচ এ ক্লেমস ইজ ডিফেন্ডেড উইথ রিজনস, এগুলোকে প্রিমিসেস বলছি। ওকে, তাহলে এটা হবে 4 এর সঙ্গে। 4 রয়েছে একটাই অপশনে, অপশন 4 কারেক্ট অ্যান্সার হবে। এ ম্যাচ করছে 4 এর সঙ্গে, তার মানে অপশন 4 কারেক্ট অ্যান্সার হবে। তাহলে বি রয়েছে 3 এর সঙ্গে ম্যাচ। স্ট্রং আর্গুমেন্ট কখন বলবে? তাহলে স্ট্রং তো ইন্ডাকটিভের সঙ্গে যুক্ত থাকে সবসময়। ওকে, তো 3 এর সঙ্গে ম্যাচ হবে অলরেডি আমরা দেখিয়ে নিয়েছি। তাহলে পড়ে দেখো কি বলছেন। an inductive argument in which the conclusion follow
প্রবাবিলি ফ্রম প্রিমিসেস, ডেফিনেটলি প্রবাবিলি ফলো যদি করে তখনই সেটা স্ট্রং হবে। ঠিক আছে, মানে ফ্যাক্ট যা বলছে তার উপরে বেস্ট করে ক্যালকুলেশন আসছে, প্রবাবিলিটি বিষয়টা বলে দিয়েছে, তো এটা স্ট্রংই হবে তার মানে। ঠিক আছে, আনসাউন্ড আর্গুমেন্ট কোন বিষয়টাকে বলবে? ওয়ানে রয়েছে দেখো, আনসাউন্ড মানে ডিডাকটিভে চলে যাবে এটা। এই ডিডাকটিভ আর্গুমেন্ট দ্যাট আইদার ইনভ্যালিড, তাহলে আনসাউন্ড তো তখনই হয়, অল ডিডাকটিভ যেগুলো ইনভ্যালিড আর্গুমেন্ট সেগুলো সবসময় আনসাউন্ড হবে। আর সঙ্গে সঙ্গে যদি কি হয়, অ্যাটলিস্ট ওয়ান প্রিমিসেস ফলস থাকে। প্রিমিসেস যতগুলো থাকুক, দুটো থাকবে প্রিমিসেস, সাধারণত দুটো বা একটা থাকতে পারে, তো প্রিমিসেস যদি একটাও ফলস থাকে তাহলে সেটা আনসাউন্ড হয়, কতবার বলেছে। ঠিক আছে, এটাই তো ডেফিনেশন রয়েছে, এটাই তো ডেফিনেশন হয় সাধারণত। উইক আর্গুমেন্ট কাকে বলবে? উইক ডেফিনেটলি ইন্ডাকটিভ রিজনিং এর সঙ্গে যুক্ত থাকে, যেখানে প্রবাবিলি যে প্রিমিসেস রয়েছে, প্রিমিসেস প্রবাবিলি কনক্লুশনকে গ্যারান্টি দিবে না। ঠিক আছে, an inductive argument in which the conclusion does not follow probably from the premises, premises থেকে যখন তৈরি হচ্ছে না বা প্রবাবিলি দিচ্ছে না, ঠিক আছে, তখন সেটা হবে উইক আর্গুমেন্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ইন লাইট অফ নেচার অফ রিজনিং অ্যান্ড আর্গুমেন্ট পিক আউট অফ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট স্টেটমেন্ট কোনগুলো রয়েছে এখানে বের করতে। এই স্টেটমেন্টে বলেছে an invalid argument can have any combination of truth or falsity in the premises or conclusion। তো প্রিমিসেস আর কনক্লুশনে ইনভ্যালিডের ক্ষেত্রে যে কোনো হতে পারে বলেছে কম্বিনেশন, ট্রু ফলস এর কম্বিনেশনটা যে কোনো হতে পারে। ওকে, তো ইনভ্যালিড যেহেতু বলেছে এখানে, ইনভ্যালিড আমরা কি দেখেছি? ট্রু প্রিমিসেস, ফলস কনক্লুশন, এটা দেখেছি। এটা হলে সাধারণত ইনভ্যালিড হয়। ঠিক আছে, এটা আমাদের দেখার কথা, বাট এনি কম্বিনেশন যেহেতু বলেছে সেই জন্য এটা রয়েছে কি ইনকারেক্ট। ওকে, এনি হবে না, এই কম্বিনেশনটা হলে ইনভ্যালিড। ঠিক আছে, এরপরে নো ভ্যালিড আর্গুমেন্ট ক্যান হ্যাভ ট্রু প্রিমিসেস এন্ড ফলস কনক্লুশন, এটা কারেক্ট রয়েছে, এটা ইনকারেক্ট। তো আমাদের ইনকারেক্টই অ্যাকচুয়ালি নিতে হবে, তো এই স্টেটমেন্ট হবে অ্যান্সারের মধ্যে। তো এই স্টেটমেন্ট রয়েছে একটাই, আচ্ছা বি স্টেটমেন্ট তো কারেক্ট রয়েছে, নো ভ্যালিড আর্গুমেন্ট ক্যান হ্যাভ ট্রু প্রিমিসেস এন্ড এ ফলস কনক্লুশন। আচ্ছা তারপর একটা দেখি তো, ডিডাকটিভ আর্গুমেন্ট ক্যান বি অলমোস্ট ভ্যালিড। তো অলমোস্ট ভ্যালিড বলে কিছু হবে না, ঠিক আছে, এটা ইনকারেক্ট। ভ্যালিডেই হয় ডিডাকটিভ আর্গুমেন্ট, ভ্যালিডিটি যুক্ত থাকে। ঠিক আছে, ভ্যালিডিটি ডাজ নট মিন ট্রু, এটাও কারেক্ট রয়েছে। তাহলে এ এবং সি দেখতে পাচ্ছি আমরা ইনকারেক্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা এ হতে অ্যাকচুয়ালি, অপশন 2 সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেছে, দুটো এখানে কারেক্ট স্টেটমেন্ট রয়েছে বি আর ডি, বাকি এ আর সি হচ্ছে ইনকারেক্ট। আমাদের ইনকারেক্ট নিতে হতো, অপশন 2 আমরা তৈরি করলাম এ এন্ড সি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, স্টেটমেন্ট 1 এ কি বলেছে, ইন্ডাকটিভ আর্গুমেন্ট ক্যান বি ভ্যালিড অর ইনভ্যালিড। তো বলো, ইন্ডাকটিভ আর্গুমেন্ট কি ভ্যালিড ইনভ্যালিড শব্দটা যুক্ত থাকে? একদমই থাকে না। ট্রু ফলস আমরা দেখবো স্টেটমেন্টগুলোকে, এটা হয়ে গেল ফলস স্টেটমেন্ট। এখানে কি যুক্ত থাকে? স্ট্রং অ্যান্ড উইক, স্ট্রং অ্যান্ড উইক। যত বেশি এভিডেন্স থাকবে তত স্ট্রং হবে, যত কম এভিডেন্স থাকবে সেটা উইক হবে আর্গুমেন্ট ইন্ডাকটিভ। ঠিক আছে, তো ভ্যালিডিটি বা ইনভ্যালিড, ভ্যালিড বা ইনভ্যালিড এটা ডিডাকটিভ আর্গুমেন্টে যুক্ত থাকে। স্টেটমেন্ট 2 তে কি বলেছে, এই স্ট্রং ইন্ডাকটিভ argument that has all true premises is called a cogent argument। তো ডেফিনেটলি কজেন্টই বলে, স্ট্রং আর্গুমেন্ট প্লাস সমস্ত প্রিমিসেস গুলো ট্রু, দ্যাট মিন্স কজেন্ট, বিষয়টা কজেন্ট হবে তারা। ঠিক আছে, এটা কারেক্ট রয়েছে, 1 ইজ ইনকারেক্ট, 2 ইজ কারেক্ট, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন দেখো, দ্য কনসেপ্ট অফ ভ্যালিডিটি ক্যান নট বি অ্যাপ্লাইড টু সিঙ্গেল প্রপোজিশন। ডেফিনেটলি কোন একটা সিঙ্গেল প্রপোজিশনে আমরা ভ্যালিডিটি বলতে পারবো না, যখন সেট অফ স্টেটমেন্ট আসবে এবং আর্গুমেন্ট তৈরি করবে তখন আমরা ভ্যালিডিটি বিষয়টা যুক্ত করতে পারবো, তাও আবার ডিডাকটিভ আর্গুমেন্ট। ওকে, কারণ এটা কারেক্ট রয়েছে, ক্যান নট অ্যাপ্লাই বলেছে না, সত্যি তো অ্যাপ্লাই করতে পারবো না একটা সিঙ্গেল প্রপোজিশন, এটা কারেক্ট রয়েছে। দ্য কনসেপ্ট অফ ট্রুথ ক্যান নট বি অ্যাপ্লাইড টু আর্গুমেন্ট। ডেফিনেটলি ট্রুথ বিষয়টা আর্গুমেন্টের সঙ্গে যায় না, আর্গুমেন্টের সঙ্গে ভ্যালিডিটি শব্দটা আসে, ট্রুথ আর ভ্যালিডিটি সম্পূর্ণ আলাদা আসবে। ওকে, ট্রুথ একটা পার্ট ভ্যালিডিটি বাট নট সেম, এটা হয়ে যাবে ক্যান নট বলেছে সেজন্য এটা, এটাও ঠিক আছে, বোথ আর্গুমেন্ট ট্রু বা কারেক্ট, কারণ তো অ্যাপ্লাই করা যায়, এখানে তো ক্যান নটই বলেছে। ওকে, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। আশা করছি
আর্গুমেন্ট বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর যেটা প্রশ্ন সলভ করতে পারবে, যেরকমই প্রশ্ন আসে না কেন সমস্ত প্রশ্ন দেখে মডেল তৈরি করা হয়েছিল। যদি কোনো প্রশ্ন মানে না করতে পারো সেটা স্ক্রিনশট করে আমরা সবসময় পাঠাবে, তোমাদেরকে বলে রেখেছি আমি। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে আমি সেই প্রশ্ন নিয়ে এসে তোমাদের ডাউট ক্লিয়ার করবো। বলো, এই অবধি ক্লাসে যা যা হলো, কোনো প্রশ্ন যদি তৈরি হচ্ছে ফ্রিলি জিজ্ঞেস করে ডাউট সলভ করো।